অর্ণব, তোমাকে কিছু বলার আছে আমার। অর্ণব স্বাভাবিকভাবে বলল। বলো, আমি শুনছি। অন্তু অর্ণবের থেকে দৃষ্টি সরিয়ে শুকনো ঢোক গিলে বলতে লাগলো, তার সাথে কি হয়েছে, আয়ান নাহিদের সাথে কি করেছে। আয়ান তাদের ব্যাপারে জেনে গেছে, এমনকি তার আব্বু বিয়ে ঠিক করেছে তাও বলল, কিন্তু আশিকের করা তার সাথে খারাপ ব্যবহারের কথা বলে না। সব বলার পর অন্তু চুপিসারে কান্না করতে লাগলো। এদিকে সব শুনে অর্ণব রেগে যায়, তার হাত পা কাঁপতে থাকে রাগে। সে এটা ভেবে ভীষণ রাগ হচ্ছে তার, যখন অন্তুর তার প্রয়োজন ছিল তখন সে তার কাছে ছিল না। অর্ণবের কোনো প্রতিক্রিয়া না দেখে অন্তু তার দিকে তাকিয়ে দেখে অর্ণব রাগে কাঁপছে। অন্তু অর্ণবকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে, অর্ণব প্লিজ রাগ করো না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে প্লিজ। আমার এটা ভেবে কষ্ট লাগছে, তোমার প্রয়োজন আমি তোমার পাশে ছিলাম না। কি ভালোবাসলাম আমি তোমাকে, যেখানে তোমাকে আগলে রাখতে পারলাম না। তো আমার কষ্ট হচ্ছে বুকের মাঝে। অন্তু অর্ণবের বুকে ছোট ছোট কিস করতে লাগলো। অর্ণব কিছুটা শান্ত হলে অন্তু সরে এসে আবার বলল, তোমাকে আর একটা কথা বলা হয়নি। অর্ণব ভ্রুকুচকে সরু চোখে বলল, কি কথা? আমি প্রেগনেন্ট অর্ণব, তুমি বাবা হও। অন্তুর কথা শুনে অর্ণব স্তব্ধ। সে এখনো বিশ্বাস করতে পারছে না অন্তুর কথায়। অর্ণবের কাছে এটা নিছক স্বপ্ন মনে হচ্ছে। অর্ণবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে সে তাড়াতাড়ি করে মুছে ফেলে। ছেলেদের নাকি কাঁদতে নেই। অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, ও বন্ধু, তুমি এখনই যা বলে সেটা সত্যি? আমি সত্যি বাবা হব? অর্ণব অন্তুর দিকে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, যে সে যা বলছে সব সত্যি কথা। এটা শুনে অর্ণবের খুশির ঠিকানা নেই। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে অজস্র চুমু এঁকে দেয় তার মুখে। অর্ণব অন্তুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান, তুমি জানো না তুমি কি দিয়েছো আমাকে। আমি ভীষণ খুশি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। আবার আপন বলতে কাউকে পেয়েছি জান, আপন বলতে কাউকে পেয়েছি। তুমি কি চাও? আচ্ছা, তুমি কি চাও আমাকে বলো, আমি তাই দেব জান। আমার জীবনে এটা দ্বিতীয় প্রাপ্তি জান। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো জানি না। অর্ণবের পাগলামি দেখে অন্তু স্তব্ধ। সে জানতো অর্ণব জানতে পারলে খুশি হবে, কিন্তু এত খুশি হবে জানতো না। অর্ণব অন্তুকে ছাড়িয়ে অন্তুর পেটে হাত দিয়ে বলতে লাগলো, বেবি, আমি তোমার বাবা, আর তোমাকে অনেক ভালোবাসবো আমি। বেবি প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমরা একসাথে সব সময় থাকবো। তোমার মাম্মামকেও তোমার ভাগ দেবো না, তুমি শুধু আমার কাছে থাকবে, বুঝলে বেবি? পাপা লাভস ইউ সো মাচ বেবি। অন্তু অর্ণবের পাগলামি দেখে বাকরুদ্ধ, বলার ভাষা পায় না। একজন ছেলে বাবা হলে এভাবেই রিয়্যাক্ট করে হয়তো, কিন্তু অর্ণব তার থেকেও বেশি করছে। করবে না কেন? তার অংশ আসবে, তাকে পাপা পাপা বলে মাথা খাবে। ভাবতেই অন্তুর মুচকি হাসে। অর্ণবের শেষের কথা শুনে কপট রাগ দেখিয়ে বলল, কি বলে তুমি আমার বেবিকে আমার থেকে দূরে রাখবে? ওকে, আমি তোমাদের কাছে আর থাকবো না, চলে যাব। সরি জান, আমি এমনটা বলিনি। বেবি তো আমাদের, তাই না? দুজনেই আদর করবো, ওকে? অন্তু শুধু হাসল। অর্ণব কিছু একটা মনে পড়তেই সে বলল, অন্তু, আমাদেরকে এখন এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে আমাদের কেউ চিনবে না। আমরা আমাদের বেবি নিয়ে সুখে থাকবো। চলো, আমাদের এখনই যেতে হবে। অর্ণবকে ব্যস্ত হতে দেখে অন্তু তাকে শান্ত করে বলে, অর্ণব, আমি এখন চলে যাব, কিন্তু তোমার এক্সাম শেষে। মানে? অর্ণব, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমার এক্সাম শেষে। দেখো, তোমার মাত্র একটা এক্সাম আছে, এটা না দিলে তোমার পুরো বছর লস হবে। তাই তোমার এক্সামের শেষ দিনে আমি এক্সাম হলের বাইরে থাকবো, সেখান থেকে আমরা চলে যাব অনেক দূরে। কিন্তু? কোনো কিন্তু না, এখন আমাকে আর বেবিকে আদর করো। অর্ণব হেসে অন্তুকে বুকে জড়িয়ে নেয়। তারা ঠিক করে পরশু এক্সাম শেষে তারা এই শহর ছেড়ে চলে যাবে। অন্তুর প্রেগনেন্সির কথা কাউকে বলবে না বলে ধার্য করে তারা। এক্সামের দিন অন্তু তার দিদুন আর অর্ণিকে শুধু পালিয়ে যাবার কথা বলে, তার প্রেগনেন্সির কথা বলে না। অন্তুর কথা শুনে তার দিদুন অনেক কান্না করে, কিন্তু তিনি চান না এই আশিকের সাথে অন্তুর বিয়ে হোক, তাই সব মেনে নেয়।
অর্ণি অন্তুকে বাড়ি থেকে বের করতে সাহায্য করে। আজ আয়ানের এক্সাম আছে, তাই বাড়ি নেই। আর আজাদ মির্জা তার রুমে থাকে বেশিরভাগ সময়। দুপুর 3টার পর অন্তু বাড়ি থেকে বের হয়ে যায় এক্সাম হলের দিকে সিএনজি নিয়ে। অন্তুকে বের হতে দেখে কেউ একজন কাউকে ফোন করে সেটা বলে, আর ওখান থেকে চলে যায়। দীর্ঘ 1 ঘন্টা হলের সামনে দাঁড়িয়ে থাকে অন্তু অর্ণবের জন্য, কিন্তু সে আসছে না। এক্সাম শেষ হতে 30 মিনিট বাকি, কিন্তু অর্ণব আগেই বের হয়। এসে দেখে অন্তু তার জন্য দাঁড়িয়ে আছে। অন্তুর কপালে ঘাম মুছে সামনে তাকাতেই অর্ণবকে দেখে মুচকে আসে। দৌড়ি তার কাছে গিয়ে জড়িয়ে ধরে, অর্ণবও তাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর অর্ণব তাড়া দিয়ে বলে, আমাদেরকে যেতে হবে, দেরি হচ্ছে। কোথায় যাব আমরা? ছোট একটা অঞ্চলে থাকবো আমরা, কেউ খুঁজেও পাবে না আমাদের, চলো। বলে তাকে ধরে একটা সিএনজি থামিয়ে উঠে বাস স্ট্যান্ডে যায় তারা। বাস চলছে আপন গতিতে। বাস ছেড়েছে কিছুক্ষণ আগে। অন্তু জানালার দিকে বাইরে তাকিয়ে আছে। এই শহরে তার কত স্মৃতি আছে, কিন্তু কিছু পাবার জন্য কিছু ছাড়তে হয়। তার পালানোর কথায় তার দাদাভাই কিভাবে নেবে ভাবতেই বুক কেঁপে ওঠে। দিদুন অর্ণিবোধ হয়ে কান্না করছে তার জন্য। অর্ণবের স্পর্শে তার সম্মতি ফেরে। অর্ণব তাকে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। অর্ণব জানে অন্তুর মন খারাপ, তাই কিছু বলল না। হঠাৎ ব্রেক মারলে অন্তু ঝুঁকে যায়, কিন্তু অর্ণব ধরে রাখায় ব্যথা পায় না। বাসের কেউ বুঝলো না কি হচ্ছে। কিছু ছেলে বাসে উঠে কাউকে খুঁজতে লাগলো। ছেলেগুলোর ভিড়ে আয়ানকে দেখে অন্তু ভয় পেয়ে যায়। সে অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে। অর্ণব অন্তুকে ভয় পেতে দেখে সামনে তাকাতেই আয়ানকে দেখে। আয়ান অন্তুকে দেখে তার দিকে এসে অর্ণবকে অন্তুর কাছের থেকে ছাড়িয়ে নেয়। অন্তু কান্না করতে করতে বলল, আয়ান, আমাদের কথা প্লিজ একটাবার শোনো। আমরা একে অপরকে ভালোবাসি, একসাথে থাকতে চাই। প্লিজ আয়ান, বোঝো কথাটা। আয়ান রেগে গিয়ে বলল, তোদের আজ মেরেই ফেলবো। তোদের সাহস কি করে হয় বাড়ি থেকে পালানোর? আর অন্ত, তোকে বলেনি আশিকের সাথে তোর বিয়ে, তাহলে কেমন করে চলে আসলে এর সাথে? আমি মরে যাব, কিন্তু ওই আশিককে বিয়ে করব না। তুই আমাদের মারবি মার, কিন্তু আমি বাড়ি যাব না। আয়ান তার দলবল নিয়ে অন্তু আর অর্ণবকে গাড়িতে তুলে একটা পাহাড়ের পাড়ে নিয়ে যায়। তাদের গাড়ি থেকে নিচে নামায়। অন্তু অর্ণবের কাছে যেতে চাইলে আয়ান তার হাত ধরে ফেলে। তার দলকে ইশারায় অর্ণবকে মারতে বলে। অর্ণবকে মারতে দেখে অন্তু আয়ানের হাত থেকে নিজেকে ছাড়াতে লাগলো আর বলল, ছোট ভাইয়া প্লিজ অর্ণবকে কিছু করো না, তোমার দুটো পায়ে ধরি। ওদেরকে প্লিজ বলো অর্ণবকে যেন না মারে, প্লিজ ছোট ভাইয়া। এরপর যা কিছু হয় প্রথম পর্বে দেওয়া আছে। ওই দিনে একটা ভালোবাসার মৃত্যু হয় নাকি নতুন কোনো গল্পের শুরু হয় সেটা কেউ জানে না। সকাল হতে না হতেই সবাই কাজে ব্যস্ত হয়ে যায়। অন্তু ঘুম থেকে উঠে গিটারটা রেখে ফ্রেশ হতে যায়। অন্তু মনে মনে ঠিক করেছে আজ রোদের সাথে কথা বলতে হবে। তাকে বলতে হবে আমার থেকে দূরে থাকার কথা। আমি অর্ণব ছাড়া কাউকে আমার জীবনে রাখতে চাই না। আনভির থেকেও দূরে থাকতে হবে। তার মায়া বাড়ানো যাবে না, না হলে পরে মায়া ছাড়াতে কষ্ট হবে। অন্তু ফ্রেশ হয়ে নিচে যায় ব্রেকফাস্ট করতে সবার সাথে সময় কাটাতে লাগলো। আর বিকেল হবার জন্য ওয়েট করতে লাগলো। বিকেলে আনভি মামুনি, তোমার পাপা কখন আসবে তুমি জানো? আর্ট ক্লাসে বসে আছে আনভি আর অন্তু। তখন এই কথা বলে অন্তু। আনভি অন্তুর দিকে তাকিয়ে রং লাগা হাতে নাচিয়ে বলল, না ভালো আন্টি। বলে আনভি ছবি আঁকতে লাগলো। অন্তু বসে বসে আনভির ছবি আঁকছে তা দেখছে আর ভাবছে রোদ কখন আসবে আর তার সাথে কথা বলবে। অন্তু আনভিকে হাত ধুয়ে দিয়ে বাইরে নিয়ে এসে দেখে রোদের গাড়ি দাঁড়িয়ে আছে। অন্তু আনভিকে নিয়ে সেদিকে গেলে দেখে গাড়িতে ড্রাইভার বসে আছে, রোদ না। অন্তু ড্রাইভারকে বলে, ভাইয়া রোদ আসেনি? ম্যাম, স্যার আজকে আসতে পারেনি কাজের জন্য, কিন্তু আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসতে বলেছে। অন্তু কিছুটা ক্ষিপ্ত হলো রোদের উপর। প্রতিদিন আসে, কিন্তু আজ আসলো না সে। কিন্তু না, আজ তার সাথে কথা বলেই ছাড়বে সে। তাই ড্রাইভারকে রোদের অফিসে যেতে বলে। তারা গাড়িতে উঠে। ড্রাইভার গাড়ি নিয়ে অফিসের দিকে যায়। আর এদিকে আনভি খুশি হলো। তার ভালো আন্টি আজ তাদের অফিসে যাবে ভেবে।
কিছুক্ষণের মধ্যে তারা অফিসে চলে আসে। অন্তু আনভিকে কোলে নিয়ে অফিসের ভেতরে যায়। অফিসের স্টাফ অন্তুকে দেখে অবাক হয়ে যায়, তাই তার দিকে চেয়ে থাকে। এতে অন্তু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। অন্তু যে আদির বোন সেটা সবাই জানে, তাই কেউ কিছু বলল না। আনভি অন্তুর কোল থেকে নেমে দৌড়ে রোদের কেবিনে চলে যায়। এদিকে অন্তু ভেবে পাচ্ছে না রোদের কেবিন কোথায়। সে দাঁড়িয়ে পড়ে, একজন স্টাফকে বলে সে রোদের কেবিনে দেখিয়ে দেয়, সে সেদিকে যায়। এদিকে আনভি কেবিনে গিয়ে রোদকে জোরে ডাক দেয়। রোদ ডাক শুনে তার দিকে তাকিয়ে বিস্মিত নিয়ে বলল, আম্মু তুমি এখানে কেন? বাড়ি যাওনি? আনভি রোদের কোলে গিয়ে বসে বলল, না, আমার সাথে ভালো আন্টিও এসেছে। মিষ্টি খালামণি কেমন আছে? এতক্ষণ রোদ আর আদিবা কাজের কথা বলছিল। আনভিকে দেখে আদিবা খুশি হয়। সে হাসি মুখে বলল, ভালো আনবি সোনা, তুমি? ভালো। তোমার ভালো আন্টিও এসেছে তোমার সাথে। আনভি মাথা নাড়ায়। রোদ বুঝতে পারল অন্তু কেন এসেছে এখানে। কালকের বিষয়টি নিয়ে কথা বলতে চায় সে। তাদের কথার মাঝে অন্তু কেবিনে নক না করে এসে জোর গলায় বলে। অন্তুর কথা শুনে সবাই তার দিকে তাকায়। রোদ অন্তুর দিকে তাকালে অন্তু চোখাচোখি হয়ে যায়। অন্তুর চোখ নামিয়ে নিতে গেলে আদিবাকে দেখে হতবম্বিত হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না আদিবাকে এখানে দেখা হবে, তাও তার সাথে। অন্তু এখন বুঝতে পারে সেদিন আদি এত রেগে বাড়িতে গিয়েছিল কেন। নিশ্চয়ই আদিবার সাথে দেখা হয়েছে। অন্তুর মুহূর্তের মধ্যে মাথায় রাগ চাড়া দিল। এদিকে অন্তুকে দেখে আদিবাও অবাক হয়ে যায়। এত বছর পর তার বেষ্টুকে দেখে আবেগী হয়ে যায়, ছলছল চোখে তাকায় সেদিকে। কিন্তু অন্তুকে রাগতে দেখে সে বুঝতে পারে তার উপর অন্তুর রাগ হচ্ছে। কোনো কিছু না বলে গায়েব হওয়ার জন্য এমন করছে। আদিবা কাপা কাপা গলায় কিছু বলতে যাবে, তার আগে অন্তু ঝড়ের বেগে এসে আদিবাকে ঠাস করে চড় মারে। আকস্মিক চড়ে আদিবা হতবম্বিত হয়ে পড়ে। সে বিশ্বাসই করতে পারছে না অন্তু তাকে চড় মারবে। এদিকে এমন ঘটনা দেখে রোদ হতবম্ব হয়ে যায়। এটা কি হলো বুঝতে একটু সময় লাগলো। এদিকে অন্তু রাগে গজগজ করতে লাগলো। মনে হচ্ছে আর একটা দিতে পারলে ভালো হতো, কিন্তু সে আদিবাকে আর আঘাত করতে চায় না। অন্তু রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার দাদাভাইকে কষ্ট দেয়া? তোর জন্য, শুধু তোর জন্য আজ আমার দাদাভাই কষ্টে আছে। তোকে তো আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। আদিবা নিঃশব্দে কাঁদছে। এদিকে রোদ কিছু বুঝছে না। সে শুধু বুঝল অন্তু আর আদিবা পূর্ব পরিচিত, আর আদিবাকে নিয়ে কিছু একটা হয়েছে। কিন্তু আদি তো আদিবাকে দেখে নর্মালি ছিল। এমন কি হয়েছে তাদের? আনভি অন্তুকে এমন দেখে ভয়ে রোদের বুকের সাথে লেপ্টে থাকে। রোদ তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আদিবা কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত আমার কথাটা একবার শোন। আর বলতে পারে না সে। তার আগে আবার একটা চড় পড়ে তার গালে। আদিবা গালে হাত দিয়ে দাঁড়িয়ে অন্তুকে দেখতে লাগলো। আর অন্তু রাগে দুঃখে চোখের থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কেবিনে চারপাশে নীরবতা। রোদ এখনও অন্তুর রাগান্বিত মুখে চেয়ে আছে। আদিবা গালে হাত নিয়ে অন্তুর দিকে চেয়ে আছে। অন্তু কান্না করতে করতে আদিবার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, আদিবা, তোকে তো আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম, কেন তুই এমন করলি বল? জানিস যে দাদাভাইকে আমি জ্ঞান হবার পর থেকে কাঁদতে দেখিনি। সেই দাদাভাই আমাকে ফোন করে কান্না করছে। কেন কেঁদেছি জানিস? তুই তাকে ঠকিয়েছিস বলে। কোনো কিছু না বলে গায়েব হয়ে গেছিস। আমার দাদাভাই 4টা বছর তোর কারণে জ্বলেছে, শুধু তোর কারণে। বলে হু হু করে কান্না করতে লাগলো। রোদ অন্তুকে কাঁদতে দেখে চোখ বন্ধ করে নেয়। তার রাগ হচ্ছে এখন নিজের উপর, অনেক রাগ হচ্ছে। আদিবা অন্তুর সব কথা মনের গহীনে গিয়ে ছুরির মতো লাগছে। আদিবা জানে তার করা একটা ভুল ডিসিশন আজ সবার জীবন তছনছ করে দিয়েছে। কিন্তু তার কি করার ছিল? তার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না। সে আদিকে ঠকাতে বা কষ্ট দিতে চায়নি। কিন্তু চোখের জল মুছে গমগম কণ্ঠে বলল, কেন করলি এমন বল আমাকে? কি দোষ ছিল আমার দাদাভাই বল? কি দোষ ছিল? তোকে ভালোবাসে তার জীবন করেছে, সেটাই কি ভুল ছিল বল? আমার দাদাভাইকে কখনো স্মোক করতে দেখিনি। শুধু তোর দেয়া আঘাতের কারণে আমার দাদাভাই স্মোক করে। এর উত্তর কি দিবি বল?
আদিবার আজ সত্যি কোনো কিছু বলার ভাষা নাই। আজ অন্তুর করা কোনো প্রশ্নের উত্তর নেই তার কাছে। আদিবা কাঁপা কাঁপা গলায় বলল, ও ও অন্তু, আমার কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না, সত্যি। অন্তু আদিবার কথা না বলতে দিয়ে তাচ্ছিল্যের করে বলল, অপশন ছিল না তোর কাছে সত্যি? অপশন ছিল না তোর কাছে সত্যি? আমার দাদাভাই তোর কাছে অপশন শুধু? এই তোর ভালোবাসা? একটা বার যদি তোর প্রবলেম দাদাভাইকে বলতি, তাহলে আমার দাদাভাই সব কাজ ফেলে তোর কাছে চলে আসতো। কিন্তু তুই কি করলি? চুপচাপ কাউকে না বলে চোরের মতো চলে গেলি। অন্তু কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। রোদ অন্তুকে এই অবস্থায় দেখে আনভিকে চেয়ারে বসিয়ে তাড়াতাড়ি করে অন্তুকে গিয়ে ধরে। অন্তু রোদকে ধরে তার বুকে মাথা ঠেকিয়ে কান্না করতে লাগলো। এদিকে অন্তুর প্রতিটা অশ্রু তার বুকের ভেতর তোলপাড় করছে, নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। আদিবা অন্তুকে ধরতে গেলে অন্তু চিৎকার করে বলল, আমার চোখের সামনে থেকে সর প্লিজ। তোকে আমার সহ্য হচ্ছে না আদিবা, যা। রোদ প্লিজ ওকে যেতে বলেন। রোদ ভাইয়া প্লিজ, আপনি বোঝান না ওকে। রোদ ইশারায় কিছু বলে আদিবা তার ব্যাগ নিয়ে সোজা অফিস থেকে বেরিয়ে যায়। অন্তু এখনো রোদের বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। আনভি গুটি গুটি পায়ে এসে অন্তুকে জড়িয়ে ধরলে অন্তু তাকে তার বুকে নিয়ে নেয়। রোদ তাদেরকে জড়িয়ে ধরে ভালো করে। কিছু সময় পর অন্তুর কান্না থামিয়ে বুঝে সে রোদের বাহুডোরে আবদ্ধ। অন্তু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। রোদ অন্তুর অস্থিরতা বুঝতে পেরে অন্তুকে ছেড়ে দেয়। অন্তু ছাড়া পেতেই আনভিকে কোলে করে দাঁড়ায়, সাথে রোদও। রোদ আনভিকে অন্তুর কোল থেকে নিয়ে বলল, অন্তু, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। অন্তু মাথা নেড়ে চুপচাপ কেবিনের ওয়াশরুমে চলে যায়। এদিকে রোদ অন্তুর যাওয়ার প্রাণে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ে। অন্তুর চোখে মুখে পানি দিয়ে মুখ মুছতে লাগলো। হঠাৎ বেসিনের উপর চোখের লেন্সের বক্স দেখে ভ্রু কুঁচকে সে বক্সটা হাতে নিয়ে দেখে এতে একজোড়া লেন্স আছে, কালো কালারের। অন্তু বুঝতে পারছে না এখানে লেন্স কেন, আর কে লেন্স পরে। অন্তুর মনে কেমন খচখচ করতে লাগলো, কিন্তু কিসের জন্য জানে না। তাই কিছু না বলে বক্স রেখে বাইরে এসে রোদকে দেখে আনভিকে কোলে নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আনভিকে ঘুমানোর জন্য। রোদ অন্তুকে দেখে মুচকি হাসি উপহার দিলে অন্তু মলিন হাসে। রোদ অন্তুকে নিয়ে মির্জাবাড়ির দিকে বেরিয়ে যায়। আদিবা সারা রাস্তা কান্না করতে করতে এসেছে, বারবার নিজেকে দোষ দিচ্ছে। তার কারণে এটা হয়েছে, তার একটা ভুল ডিসিশনের জন্য আদির জীবন নষ্ট হয়েছে, সাথে সবার জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। আদিবা নিজের বাড়িতে গিয়ে যা দেখলো তাতে সে চমকালো ভীষণভাবে, হতবম্বিত হলো। সে দেখে আদি মজা করে মিষ্টি খাচ্ছে আর তার মার সাথে কথা বলছে। অন্যদিকে নূপুর কেমন গুম করে দাঁড়িয়ে আছে। আদিবা বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে। কাল আদি বলেছে তাকে উচিত শিক্ষা দেবে, তার মানে আদি সব বলে দিয়েছে কি তার মাকে? আদিবা ভয় পাচ্ছে এখন, যদি তার মা জেনে যায় সব, তাহলে কি হবে ভাবতেই হাত পা কাঁপছে। আদি আদিবাকে দেখে বাঁকা হেসে বলল, এই তো আদু চলে এসেছে, এসো এখানে এসে বসো আদু। সাহেলা আদিবাকে দেখে হেসে বলল, আদু দেখ, আদি এসেছে। ও নাকি আমাদের অনেক খুঁজেছে। তোকে কতবার বললাম আদিকে বল, তুই বললি না। দেখ, আদি সব জেনে তোকে বিয়ে করবে বলে আমার সাথে কথা বলতে এসেছে। আদিবা তার মার কথা শুনে অবাক হয়, সাথে ভয় পায়। আদি কি সব জেনে গেছে? অতীতে কি হয়েছে? কিন্তু তার মা এটা বলল কেন? আদি বিয়ের কথা বলতে এসেছে, তার মানে আদি সত্যি বলেনি তার মায়ের কাছে। সাহেলা উঠে চলে যায়, নূপুর তার রুমে চলে যায়। আদিবা নূপুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার কাছে নূপুরকে স্বাভাবিক লাগছে না, কেমন যেন করছে। তার মা আদিকে কিছু বলেছে কি না তাকে জানতে হবে বলে সামনের দিকে যাবে, কিন্তু তার আগে আদি তাকে আটকায় হাত ধরে। আদিবা আদিকে দেখে কিছু বলতে যাবে, আদি ভ্রুকুচকে বলল, তোমার গালে কি হয়েছে? লাল হয়েছে কেন? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। আদিবা মিনমিন করে বলতে লাগলো, কে আবার মারবে? আমার একমাত্র রায়বাঘিনী ননদিনী। তার দাদাভাই কষ্ট পেয়েছে, তাই সেই রাগ আমার ওপর দিয়েছে। ইস, গাল লাল হয়ে গেছে, ব্যথাও করছে।
আদিবার মিনমিন করা কথা আদি কিছু কিছু বুঝতে পেরে বাঁকা হেসে বলল, ও তাহলে এই কথা। আদিবা আদির কথায় চমকে যায়, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আদির দিকে। আদি তা দেখে মুচকি হেসে বলল, আজ তাহলে ননদিনের সাথে দেখা হয়েছে বুঝি, আর সেই বুঝি তোমাকে এই উপহার দিয়েছে। ইস, কি জোরেই না মেরেছে অন্তু পাখি। আসো একটু আদর করে দেই। আদি আদিবার কাছে যেতে নিলে আদিবা সরে যায় আর বলে, আমার কাছেও আসবেন না। আর কিসের আদর? হ্যাঁ, আমি কোনো আদর ফাদর নেব না, দূরে যান। কি বলছো পু? আদর নেবে না তো কি নেবে তুমি? তাহলে বলো কি নেবে, আমি তাই দিব। বলে ঠোঁট চেপে হাসতে লাগলো। এদিকে আদির মুখে বউ শুনে বুকে কেমন করে উঠল। আদিবা কথা ঘোরাতে বলল, আপনি আমার বাড়িতে কেন? আর আমার মাকে কি বলেছেন আপনি? আমি কিছু বলিনি এখনো, কিন্তু তুমি বেশি এড়িতেড়ি করলে সত্যি করে বলে দেব যে 5 বছর আগে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝতে পারলে? আর একটা কথা, বেশি বার পারলে উঠিয়ে নিয়ে যেতে 1 মিনিটও লাগবে না। আজ আসি, শাশুড়ি মাকে বলো পরে আবার আসবো। বলে বাঁকা হেসে আদি চলে যায়। এদিকে আদি কথা শুনে আদিবা স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি, আদি 5 বছর আগে তাকে বিয়ে করেছে, কিন্তু সে কাউকে বলতে মানা করেছে। সে বিদেশের থেকে এসে ধুমধাম করে বিয়ে করবে বলেছিল। আদির এমন কঠিন কথা শুনে আদিবা বুঝে গেছে সে যদি ভুল কিছু করে তাহলে আদি সবাইকে বলে দেবে তাদের বিয়ের কথা, আর তাকে তুলে নিতেও একবার ভাববে না। আদির কথা শুনে এটা বুঝতে পেরেছে যে আদি কাউকে কিছু বলেনি, আর না অতীতের কোনো কথা সে জানে। সে যদি জানতো তাহলে এতক্ষণ হুলস্থুল অবস্থা করত। আদিবা স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা ভেবেই আদি কিছু জানে না। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরল আদি। আজ অনেক খাটুনি খাটতে হয়েছে তাকে। ফ্রেশ না হয়ে বেডে শুয়ে ভাবতে লাগলো আজকে সব ঘটনা। আজ আদিবার মায়ের সাথে কথা বলে মনে হলো তিনি জানে না আদিবা হঠাৎ কাউকে না বলে চলে যাওয়ার ডিসিশন কেন নিল, কিন্তু তিনি যা যা বলল তাতে আদির মনে সন্দেহ সৃষ্টি করেছে। কেউ ইচ্ছে করে এটা করেছে, কিন্তু কে করবে আর কেন করবে? কার লাভ এসব করে? আদির মাথায় ঢুকছে না। আর তার থেকেও বড় কথা, যে নূপুর আদিকে দেখে খুশিতে আত্মহারা হতো, আজ সেই নূপুরের চোখে তার জন্য রাগ দেখেছে। কেন নূপুরের চোখে তার জন্য এত রাগ? কি এমন হয়েছে নূপুরের? আর আদিবা কেন বলছে না সত্য? কেন ভয় পাচ্ছে সে? কি এমন সত্য আছে যা সে জানলে ক্ষতি হবে? সে আর ভাবতে পারছে না। মাথাটা ব্যথা করছে। চোখ বন্ধ করে শুয়ে আছে সে। হঠাৎ বুকের উপর ভারী কিছু অনুভব করলে আদি চোখ খুলে দেখে অন্তু তার বুকে মাথা রেখে শুয়ে আছে। আদি মুচকি হাসি দিয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মন খারাপ আমার অন্তু পাখি। অন্তু মৃদুস্বরে বলল, আদি হাসলো। সে জানে আজ অন্তু আদিবার সাথে যা করেছে তাতে তার মন খারাপ। আদি এটা ভেবেই খুশি যে তার অন্তু পাখি তাকে এতটা ভালোবাসে, যে নিজের বেস্টুকেও থাপ্পড় মারতে পিছপা হয়নি। তার যে কষ্ট দিয়েছে অন্তু তাকে কখনোই ক্ষমা করবে না। তার বোন তাকে সত্যি ভীষণ ভালোবাসে। আদি শান্ত কণ্ঠে বলল, অন্তু পাখি, তোমার আদিবাকে থাপ্পড় মারা ঠিক হয়নি। আদির কথা শুনে অন্তু তার বুকের থেকে মাথা তুলে চোখ ছোট ছোট করে তাকায়। সে বুঝতে চাচ্ছে আদি কি করে তার আর আদিবার কথা জানলো। তার থেকে বড় কথা, আমি যে আদিবাকে থাপ্পড় মেরেছি সেটা তার দাদা ভাই কেমন করে জানলো? অন্তু বলল, তুমি কেমন করে জানলে আমি আদিবাকে মেরেছি? তুমি কি আদিবার সাথে যোগাযোগ করো? আদি অন্তুর কথা শুনে হাসলো। অন্তু সরু চোখে আদির দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। আদি বলল, আমি আজ আদিবার বাড়ি গিয়েছিলাম আন্টির সাথে কথা বলতে। জানতে গিয়েছিলাম কি এমন হয়েছিল যে তারা এমনভাবে গায়েব হয়ে গিয়েছিল। তখন আদিবের সাথে কথা বলতে গিয়ে দেখি তার গাল লাল। যখন জিজ্ঞাসা করলাম তখন জানতে পারি আজ তোমার সাথে তার দেখা হয়েছে। আর তার গালের যে অবস্থা তা তো তুমি করেছো, তাই না? বলে হাসতে লাগলো আদি। অন্তু মুখ ফুলিয়ে বলল, কি করব, আদিবাকে দেখে রাগ উঠেছিল তাই পরপর 2টা দিয়ে দিয়েছি। এটা আমার দোষ নেই। সত্যি দাদা ভাই, ও কেন এমন করলো তোমার সাথেও?
আমি বুঝেছি তোর কষ্ট লেগেছে তাই এমন করেছিস, কিন্তু আদিবাকে এমন করে মারাটা ঠিক হয়নি, আর এমন করবে না বুঝলে। অন্তু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, অর্থাৎ সে আর এমন করবে না। অন্তু কিছু একটা ভেবে বলল, দাদাভাই আন্টি কি বলো, কেন এমন করলো সে, তুমি কিছু জানতে পেরেছো? আদি উঠে বসে বলল, হ্যাঁ, কিছু কিছু বুঝতে পেরেছি। আন্টি বলল 4 বছর আগে হঠাৎ আঙ্কেলের পেনশন বন্ধ হয়ে যায়। আন্টি অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না, আর আদিবা তখন থেকেই নাকি কেমন গুমটি মেরে থাকে, কি নিয়ে যেন টেনশনে থাকতো। আন্টি জিজ্ঞাসা করলে বলতো পেনশনের টাকা নিয়ে টেনশনে আছে। তারপর থেকে এক এক করে বাড়ি, পানি, গ্যাস, বিদ্যুৎ সব বন্ধ হয়ে যেতে লাগলো। তারপর বাড়ির মালিক তাদের বাড়ি ছাড়ার প্রেশার দিতে লাগলো। আদিবা এই ঘটনাগুলো নিয়ে বলে অনেক টেনশন করতো, কিন্তু কিছু বুঝতো না আন্টি কেন হচ্ছে আর কেন করছে। দাদাভাই এসব শুনে তো মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করছে, কিন্তু কেন করবে এসব, কার লাভ এসব করা? হ্যাঁ সেটাই তো আমি বুঝছি না। তার থেকেও বড় একটা জিনিস খটকা লাগছে আমরা নূপুরকে নিয়ে। যে নূপুর আমাকে দেখলে আমাকে ভাইয়া ভাইয়া বলে মাথা খেত, সেই নূপুর আজ আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। তার চোখে আমার জন্য রাগ দেখেছি আমি। কেন এমন করলো বুঝতে পারিনি। আর আন্টি বলল এসব ঘটনা নাকি 1 মাস ধরেই চলছে, কিন্তু হঠাৎ করে একদিন নূপুরকে স্কুল থেকে পাওয়া যায় না। আন্টি আদিবাকে বলে আদিবা নাকি কাউকে কিছু বলে নাই, না বলেই কোথাও চলে যায়। আর নূপুরকে নিয়ে সন্ধ্যায় বাড়ি আসলে নূপুর নাকি একবারে চুপ হয়ে যায়। ওই ঘটনার পরে আন্টি অনেকবার আদিবাকে জিজ্ঞাসা করলে সে কিছু বলে না। নূপুরকে নিয়ে আদিবার রুম বন্ধ করে কি যেন করে। তার পরের দিন থেকে সব আগের মতো হয়ে গিয়েছিল। পেনশনের টাকা আর বাকি সমস্যাগুলো ঠিক হলো, কিন্তু আদিবা তাদেরকে নিয়ে রাজশাহী চলে যায়। আর নূপুর অসুস্থ হয়ে যায় বলে তারপর তাকে চিকিৎসা করানো হয়। এতটুকু বলে আন্টি, এত কিছু হয়ে গেল, আদিবা কিছু বলো না আমাদেরকে? না বলেনি, কিন্তু 4 বছর আগে লাস্ট যেদিন ওর সাথে কথা হয় সেদিন ও অনেক কান্না করে বললে, সরি আদি, আমি কিছু ধরে রাখতে পারিনি। সরি, আজ আমি যা করব এতে আপনি অনেক কষ্ট পাবেন, কিন্তু আমার হাতে কিছু নেই। আপনি আমাকে ক্ষমা করবেন, আর পারলে নতুন জীবন শুরু করবেন। আদি আদিবার কথা শুনে অস্থির হয়ে বলে, কি যাতা বলছো তুমি? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি এক্ষুনি চলে আসি দেশে। তুমি বলো কি হয়েছে আদু, বলো। সরি, আমার কিছু হয়নি। আমি তো আপনাকে চেক করছি আপনি এখন আমাকে ভালোবাসেন কিনা, তাই। সরি। তোমাকে জানি মেরে ফেলতে ইচ্ছে করছে। জানো আমার কি হচ্ছিল তোমার কথা শুনে? আর কখনো এমন করবে না বুঝলে। আই লাভ ইউ। অন্ত, আমি বুঝতে পারছি না আদিবা সেই দিনের কথাগুলো সত্যি ছিল। সেদিনের পর থেকে আর ওর সাথে যোগাযোগ করতে পারিনি। এখন বুঝছি আদিবার সাথে কিছু নিশ্চয়ই হয়েছিল। আমারও তাই মনে হচ্ছে। তুমি আদিবার পিছে লেগে থাকো, যতক্ষণ না সত্যি বলছি ততক্ষণ লেগে থাকবে। আদি শুধু বলল সে মনে মনে ঠিক করে রেখেছে আদিবার মুখ থেকে সে সব সত্যি কথা বের করে ছাড়বে। যে এর পিছনে থাকুক না কেন তাকে কঠিন শাস্তি পেতে হবে। ভাবতেই আদির চোখ লাল হতে লাগলো রাগে। সেদিনের ঘটনার পর অন্তুর সাথে আদিবার দেখা হয় না আর, কিন্তু আদিবাকে অনেক জ্বালিয়েছে। তার বিয়ে নিয়ে অনেক কথা বলে, এমনকি অতীতে কি হয়েছিল তা জানতে চাইলে আদিবা সেটা নিয়ে কথা বলে না। প্রতিবার আদি নিরাশ হয়ে যায় আদিবার ব্যবহারে। এদিকে অন্তুও রোদের সাথে সেদিনের ফুচকা খাওয়ার ওখানে ঝামেলা নিয়ে কথা বলে রোদকে প্রশ্ন করে তাকে কেন স্ত্রী বলে। তখন রোদ ঘাবড়ে যায়, কিন্তু শান্ত স্বরে বলে, তখন আমার মাথাটা গরম ছিল তোমাকে নিয়ে ওরা বাজে মন্তব্য করাতে, তাই রাগের মাথায় সেটা বলি। আমি কিছু মিন করে বলিনি বা তোমাকে হার্ট করতে চাইনি। যদি আমার কথায় তুমি কষ্ট পাও তাহলে আই এম সরি। অন্তু তখন আর এই বিষয় নিয়ে আর কথা বলে না, আর রোদও হাফ ছেড়ে বাঁচে। কিন্তু অন্তুর মনে এখনো লেন্স নিয়ে খটকা আছে তার। কেন রোদ লেন্স পরে? তার চোখের রং তো কালো, তার উপর কেন লেন্স পরে?
কি লুকাতে চায় সে? কিন্তু সে রোদকে কিছু বলে না এসব নিয়ে। অন্তুর সাথে আনভি এখন আরো বেশি করে সময় কাটায়। প্রাপ্ত, তোমার মতলব কি বলবে আমাকে? কথাটা একটু রেগে বলল অর্ণি ফোনে। অর্ণির কথা শুনে প্রাপ্যর হাতে থাকা ফাইল পড়ে যায়। প্রাপ্য হাবুলের মতো বলল, কেন, আমি আবার কি করলাম ওরু? প্রাপ্যের হাবুল মার্কা কথা শুনে অর্ণির রাগ আবার বেড়ে গেল। এই ছেলে বুঝে কথা বলে নাকি না বুঝে কথা বলে ভাবতেই অর্ণি রেগে বলে, কি করনি তুমি বলো? আজ কতদিন হলো তুমি আমার সাথে কথা বলো না ঠিক মতো, না না দেখা করছো। কি পেয়েছো কি আমাকে তুমি, বজ্জাত ছেলে কোথাকার? প্রাপ্য বুঝতে পারে কেন উনি রাগ করেছে। সেই বা কি করবে? অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে খাওয়ার সময় পায় না সে। সেখানে কি করে অর্ণিকে সময় দেবে? প্রাপ্য নরম কণ্ঠে বলল, ওরু দেখো, অফিসে অনেক ব্যস্ত, তাই এমন হচ্ছে। আচ্ছা, কাল তোমার সাথে দেখা করছি, কেমন? সত্যি তো নাকি ঠক মারছো? সত্যি বাবা, কাল দেখা করব বললাম তো। এখন রাখি, কাজ করছি তো, বুঝো প্লিজ। আই লাভ ইউ ওরু। ওকে রাখো, আই লাভ ইউ টু। বলে ফোন রেখে দেয়। অর্ণি এদিকে প্রাপ্যর হাত ছেড়ে বাঁচে। কাল যে করেই হোক তাকে অর্ণির সাথে দেখা করতেই হবে। তা না হলে কাল কি হবে আল্লাহ মাবুদ জানে বলে কাজ করতে লাগে। একটা কথা বলি, যদি কিছু মনে না করো। কিছুটা ইতস্ত নিয়ে কথাটা বলল রোদ। রোদের কথা শুনে অন্তু রোদের দিকে একবার তাকিয়ে আবার আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে খেলায় আর বলে, বলুন কি বলবেন, এত ইতস্ততা করতে হবে না। অন্তুর কথা শুনে রোদ সাহস পেল একটু। সে ড্রাইভ করতে করতে বলল, আসলে তোমার সাথে কি আদিবার আগে থেকে চেনা জানা আছে? তোমার বলতে ইচ্ছে হলে বলো, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। অন্তু আবার রোদকে দেখে সামনে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, না, হ্যাঁ, আমার সাথে আদিবার চেনা জানা আছে। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সাথে আমার দাদাভাই তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল। কিন্তু আদিবা সবাইকে কিছু না বলে কোথাও হারিয়ে যায় একদিন, তাই সেদিন ওকে দেখে রাগ হয়, তাই নিজের মধ্যে ছিলাম না বলে চুপ হয়ে গেল অন্তু। রোদ অন্তুকে পর্যবেক্ষণ করে চুপচাপ ড্রাইভ করতে লাগলো। সে এখন বুঝতে পারছে অন্তুর মন খারাপ হয়ে গেছে, তাই আর কথা বলল না। আনফি অন্তুর সারা মুখে হাত বুলিয়ে বলল, ভালো আন্টি, তোমার ঠোঁটের নিচে যেখানে তিল আছে, দেখো আমারও ঠোঁটের নিচে সেখানে তিল আছে। কি মজা, তাই না? দেখো। অন্তু আনভির কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে দেখে সত্যি তার সেখানে তিল। আনভিরও সেখানে তিল আছে। রোদ আনভির কথা শুনে মুচকি মুচকি হাসছে। আনভি আবার বলল, জানো ভালো আন্টি, পাপা আমাকে বলেছে আমার মাম্মারও আমার মতো ঠোঁটের নিচে তিল আছে, যেমন তোমার আছে। আনভির কথা শুনে অন্তু হতবাক হয়ে যায়। এদিকে আনভির কথা শুনে রোদ বিষম খায়। রোদ কাশতে লাগে। অন্তু রোদের কাশতে দেখে পানি এগিয়ে দেয়। রোদ পানি খেয়ে নিজেকে ঠিক করে মনে মনে বলে, এই মেয়ে কি বললো বুঝি না, কোথায় কোন কথা বলতে হয় এখনো বোঝে না। ওকে কি বলবো, ও তো ছোট, না বুঝে বলেছে। না জানি অন্তু এখন কি প্রশ্ন করবে আর আমি কি উত্তর দেব। অন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে রোদের দিকে প্রশ্ন ছুড়ে বলে, রোদ, আনভির মাকে তো দেখলাম না এখনো পর্যন্ত, সে কি থাকে না আপনার সাথে? রোদ অন্তুর কথা শুনে দেখে অন্তু তার দিকে তাকিয়ে আছে। রোদ একবার আনভির দিকে তাকায়, দেখে আনভি অন্তুর চুল নিয়ে খেলছে। একবার মোচ বানাচ্ছে, আবার চুল টানছে, কিন্তু অন্তু একটা বারও বিরক্ত বোধ করছে না। রোদ সামনে তাকিয়ে বলল, আনভির মা আছে কিন্তু আমাদের সাথে থাকে না, আর সঠিক সময় হলে সে আমাদের সাথে থাকবে আশা করি। এর বেশি আমি কিছু বলতে চাই না। অন্তু আর কথা বাড়ায় না। সেখানে রোদ নিজে এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না। সেখানে সে আর কথা বাড়াতে চায় না, কিন্তু তার মনে অনেক প্রশ্ন জমতে থাকে। কেন রোদের স্ত্রী থাকা সত্ত্বেও তার সাথে থাকে না? কেন তার স্ত্রীর ছবি তার রুমে দেখলাম না? আনভি তার আম্মুর কথা বেশি জানে না? আর রোদ সবার কাছ থেকে কিছু তো লুকাচ্ছে। কেন করছে এমন সে জানতে চায় না। রোদ অন্তুর দিকে তাকায়। অন্তুর ভাবনাকৃত মুখ দেখে মুচকি হেসে সে জানে অন্তুর মনে অনেক প্রশ্ন আছে। রোদ মনে মনে বলল, তোমার মনে অনেক প্রশ্ন আছে জানি, কিন্তু এখন কিছু বলবো না।
তোমার সব প্রশ্নের উত্তর একদিন পাবে। সেদিন তোমার জীবনের সবচেয়ে বড় খুশির দিন হবে। বলে আবার মন দিল ড্রাইভ করতে। অন্তু চুপচাপ থাকলো আনভিকে নিয়ে। অন্তু বাড়িতে ঢুকতেই দেখে আয়ান রেগে বাইরে যাচ্ছে, তার পিছু পিছু আয়রা আসছে আর কি যেন বলছে, কিন্তু আয়ান আয়রাকে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। অন্তু আয়ানের কাজে হতবম্ব, কেননা আয়ান আয়রাকে কখনো এমন করে না, তাও আবার এই অবস্থাতে করবে সে কখনো ভাবতেও পারে না। অন্তু দেখে আয়রা কান্না করছে। অন্তু গিয়ে আয়রাকে সোফাতে বসিয়ে বলে, ভাবি তুমি কান্না করছো কেন? আর ভাইয়া এইভাবে রেগে চলে গেল কেন? তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? অন্তুর কথা শুনে আয়রা নড়ে চড়ে বসে, নিচু কণ্ঠে বলে, এমন কিছু না অন্তু, আসলে আমি ভুল করেছি, তাই তোমার ভাইয়া রাগ করেছে। একটু পর দেখবে সব ছেড়ে আবার আগের মতো হয়ে যাবে। তুমি রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। অন্তু আয়রার উত্তরে খুশি না, তার মনে হচ্ছে আয়রা কিছু লুকাচ্ছে, কিন্তু কি? সে আর কথা না বাড়িয়ে আয়রাকে রেখে রুমে চলে যায়। অন্তু চলে যেতেই আয়রা হু হু করে কান্না করতে লাগলো। সে জানে আয়ানের রাগ না কমলে সে আসবে না। আয়রা বুঝতে পারে না তার সাথে কিছু হলে আয়ান কি করে বুঝে যায় যে কে বলে তাকে এসব কথা। আজও নিহিতা মির্জা আয়রাকে যা না তাই বলেছে, সেটা আয়রা আয়ানকে বলে না, কিন্তু আয়ান বাইরে থেকে এসে আয়রাকে নিহিতা মির্জা বলার সব কথা আবার বলে। রাগ করলে আয়রা কিছু বলতে পারে না। আয়রাকে চুপ থাকতে দেখে আয়ানের রাগ বেড়ে যায় আর রাগ করে চলে যায় বাড়ি থেকে। আর আয়রা তার পিছু পিছু আসে, তখন অন্তু দেখে ফেলে। আয়রা উঠে ধীরে ধীরে নিজের রুমে চলে যায়। আদমনি, তাহলে কি ডিসিশন নেবে? বেবি নেবে নাকি আবার বিয়ে করবে? আদির কথা শুনে আদিবার গলায় পানি ঢেকে যায়। আদি তাড়াতাড়ি করে আদিবার মাথা থাপড়াতে থাকে। আদিবা বড় বড় চোখ করে আদির দিকে তাকিয়ে আছে, আর আদি মুচকি শয়তানের মতো হাসতে লাগলো। আদির হাসি দেখে আদিবা গা জ্বলে যায়। সে ভেবে পায় না আদি এত ঠোঁট কাটা কবে থেকে হয়েছে। আগে তো এমন করে কথা বলে না, নির্ঘাত বিদেশ গিয়ে এমন হয়েছে। একটু আগে অফিস থেকে বের হতেই আদি আদিবাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। কিছু বলবে বলে প্রথমে আদিবা যেতে চায় না, কিন্তু আদি সবাইকে বিয়ের বিষয় বলে দেবে বলে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে। কিন্তু আদির এই লাগাম ছাড়া কথা শুনে আদিবার কান গরম হতে লাগলো। আদিবা কপট ট্রাক দেখিয়ে বলল, হায় আল্লাহ, আমাকে উঠিয়ে নাও, না হলে মেরে ফেলো। এই, আপনার কি লজ্জা বলতে কিচ্ছু নেই? সবকে বিদেশে গিয়ে পানি দিয়ে গিলে খেয়েছেন? এটা কোন ধরনের কথা? আগে তো এমন ঠোঁটকাটা ছিলেন না আপনি। আগে ছিলাম না, এখন হয়েছি, আর হব না। কেন? আমি কি অন্য কাউকে বলছি? আমি আমার বিয়ে করা বউকে বলছি। তাহলে বলো, বেবি কবে নেবে? বয়স তো কম হলো না, বাবা শোনার জন্য কানটা টনটন করছে। আদিবা আদির কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছে। সে আদিকে কি বলে বোঝাবে যে সে জানে না। আদি আদিবাকে দেখে ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু সে হাসি দাবিয়ে দেখে আদিবার হাত ধরে নিজের হাতে বন্দি করে। আদিবার নিজের হাতে আদির হাত পেতেই আদির দিকে তাকিয়ে আদি বলল, আদু প্লিজ, সব ভুলে নতুন করে সব শুরু করি না, চলো। আমি তোমাকে আর কখনো প্রশ্ন করব না অতীত নিয়ে, কিন্তু তোমাকে সব ভুলে আমার সাথে নতুন করে পথ চলতে হবে। তুমি আমাকে নিজের প্রায়োরিটি করতে হবে আমাকে, আর কষ্ট দেবে না বলতে হবে। আমার জীবনে একটা বার তুমি আসলে আমি তোমাকে কখনোই কষ্ট পেতে দেব না, আই প্রমিস। আদির কথা শুনে আদিবা চোখ ছলছল করে ওঠে। সে বুঝতে পারে না এই ছেলেকে সে 4টা বছর কষ্ট দিয়েছে, তারপরও কেন বারবার তার কাছে ফিরে আসে কেন? সে তো আদির যোগ্য না, কেন সে বোঝে না? আদি আদিবার চোখ মুছে আদিবার হাতে চুমু দিয়ে বলল, আদমনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটাবার আমার কথাটা ভাবো। আমি কি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না? প্লিজ। 4টা বছর পর তোমাকে পাগলের মতো খুঁজেছি, লোক দিয়ে। আমি দেশে এসেও খুঁজেছি, কিন্তু পাইনি। যখন পেলাম তখন এমন একটা সিচুয়েশন ছিল যে তুমি বুঝতে চাইছো না।
আমি কিন্তু এখন আর না, প্লিজ আদমনি, একটাবার ভেবে চিনতে বলো তুমি কি করবে। আদি আমি বাড়ি যাব। বলে চুপ হয়ে যায়। আদিবার কথা শুনে আদি হতাশ হয়। দীর্ঘশ্বাস ফেলে আদিবার হাত ছাড়িয়ে বিল মিটিয়ে আদিবাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আদিবাকে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। আদিবা বাইরের দিকে তাকিয়ে রাতের শহর দেখতে লাগলো আর ভাবতে লাগলো কি করবে সে। আদিকে সত্যি বলে দেবে নাকি আদিকে মেনে নেবে। এসব ভাবতে ভাবতে তার বাড়ি চলে আসে। আদিবা গাড়ি থেকে নামতে নিলে আদি তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আকাশমিক এমন হয় আদিবা হচকে যায়। আদিবা আদির দিকে তাকালে আদি কোনো কিছু না বলে আদিবার অধরে নিজের অধরদ্বয় ছোঁয়ায়। আদিবা আদির ঠোঁটের স্পর্শ পেতেই চোখ বন্ধ করে নেয়। আদি একবার আদিবাকে দেখে আদিবার কোমর জড়িয়ে আরেকটু কাছে নিয়ে আসে। আদিবার অধর নিজের ভালোবাসার স্পর্শ উজাড় করতে লাগলো। আজ কত বছর পর আদির স্পর্শ পেতেই নেতিয়ে পড়ে আদিবা। আদিকে নিজের থেকে সরাতে পারে না, না সে চায় সরাতে। এই স্পর্শগুলি অনেক দিন পড়ল। কিছু সময় পর আদিবাকে ছেড়ে দিলে আদিবা আদিকে জড়িয়ে ধরে আদিবার কাজে আদি স্তব্ধ কিছু না বলে আদিবাকে জড়িয়ে ধরে থাকে। আদিবা নিজেকে শান্ত করে আদিকে কিছু না বলে তাকে নিজের থেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমে চলে যায়। আদিবার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদি কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, জানি তোমার মন নরম হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে তুমি নিজেই আমার কাছে ধরা দিবে। আমি ওয়েট করবো সেই দিনটার জন্য। বলে গাড়ি নিয়ে চলে যায় নিজের বাড়ির দিকে। কিছু নীরবতার মাঝে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। মনের গহীন দিয়ে সব ভালোবাসার পর্যবেক্ষণ করে থাকে। ভালোবাসার কষ্ট কেউ বোঝে, আবার কেউ অবুঝের মতো থাকে। আজ শুক্রবার। সারা সপ্তাহে এই একটা দিন সবাই আয়েশ করে, তেমনি সবাই আজ আয়েশ করছে। দুপুরে অন্তুর রান্না করা খাবার খেয়ে সবাই বসে আছে ড্রয়িং রুমে। সবাই বলতে অর্নি, আদি, অন্তু, দিদুন বসে গল্প করছে। আজাদ মির্জা নিজের কাজে গেছে আর নিহিতা মির্জা তার রুমে আছে। আয়ান সকাল থেকে কোথায় আছে কেউ জানে না, আর আয়রা রুমে আছে। গল্পের এক পর্যায়ে আদি অর্নিকে বলল, আরো বুড়ি যাও তো, আয়রাকে নিয়ে আসো তো। মেয়েটা সবসময় রুমে থাকে, আজ আমাদের সাথে গল্প করুক, যাও তো। দিদুন আয়রার বেবির জন্য কাঁথা সেলাই করতে করতে বলল, হ্যাঁ দিদিভাই যাও তো, আয়রা দিদিভাইকে নিয়ে আসো। অর্নি মাথা নাড়িয়ে দৌড়ে আয়ানের রুমের দিকে যাচ্ছে। এদিকে আয়রা ফোন নিয়ে আয়ানকে ফোন করছে, কিন্তু সে ফোন ধরছে না। কিসের এত রাগ যে তার সাথে কথা পর্যন্ত বলা যায় না? শেষবার ফোন না ধরায় ফোন ফেলে চোখ মুছে নিল। ঠিক তখনই অর্নি এসে বলল, ভাবি দাদাভাই নিচে যেতে বললো তোমাকে, চলো চলো নিচে যাই। আয়রা মৃদু হেসে বলল, অর্নি আমার ভালো লাগছে না, তুমি যাও নিচে, আমি যাব না। অর্নি আয়রার কথায় তোয়াক্কা না করে আয়রাকে ধরে আস্তে আস্তে করে নিচে নিয়ে আসে। আয়রা বুঝে গেছে অর্নি মানবে না, তাই আর না করে না। আয়রাকে সোফায় বসিয়ে তার পাশে বসে পড়ে অর্নি। আদি মুচকি হেসে বলল, এই তো আয়রা এসে গেছে, এখন গল্প শুরু করা যাক। জানো আয়রা, আয়ান আগে অনেক রাগী আর দুষ্ট ছিল, কিন্তু আয়ান আরো বুড়ি আর অন্তু পাখিকে অনেক ভালোবাসে। আদির কথা শুনে আয়রা, আদি, দিদুন হাসতে লাগলো। কিন্তু অন্তু অর্নি মনমরা হয়ে গেল। কিন্তু আদিকে বুঝতে দিল না। তারা আদি আবার বলল, একবার কি হয়েছে জানো? আয়রা উৎসাহ দৃষ্টিতে বলল, কি হয়েছিল দাদা ভাই? আদি হেসে বলে, একবার অন্তুর স্কুলে একটা ছেলে অন্তুর চুল ধরে টান দেয়, কিন্তু অন্তু কান্না করতে করতে এসে আয়নকে বলে, ছোট ভাইউ, ওই অমিত আমার চুল ধরে টান মেরেছে বলে ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। আয়ান অন্তুর কান্না করতে দেখে রেগে অন্তুকে নিয়ে স্কুলে গিয়ে ওই ছেলেটাকে মারতে লাগলো আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার বনুর চুল ধরা?
যেখানে আমরা কখনো ওর চুল ধরি না, আর তুই ওর চুল টানছিস। আজ তোকে মেরেই ফেলবো। বলে অনেক মারে। অমিতকে মার খেতে দেখে অন্তু খুশিতে হাততালি দেয়। স্কুলের স্যার অনেক কষ্টে আয়ন থেকে ছেলেটিকে ছাড়িয়ে আজাদ মির্জাকে ফোন করে বলে সে গিয়ে তাদেরকে নিয়ে আসে। আয়নকে সেদিন আজাদ মির্জা অনেক বকে, কিন্তু সে হাসতে লাগে। যখন আদি বলল কেন এমন করলি, তখন আয়ান বলে আমার বোনকে যে কষ্ট দেবে তাকে এইভাবেই মারবে সে। সেদিন আয়নের কথাতে আদি অনেক ভরসা পায় আর খুশিও হয়। সে যদি নাও থাকে আয়ান তার বোনদের রক্ষা করতে পারবে। আগের কথা সব মনে পড়তেই সবাই হেসে ফেলে। বুঝলে আয়রা কি জিনিস ছিল আয়ান? হ্যাঁ দাদা ভাই। আদির কথা শুনে অন্তু সেদিনের কথা মনে পড়তেই হেসে ফেলে। সেদিন কি না কাণ্ড করেছিল আয়ান, এখনো মনে আছে সে কথা। কিন্তু হঠাৎ অর্ণবের সাথে ঘটনাটি মনে পড়তেই তখন হাসি গায়েব হয়ে যায়। তাদের কথার মধ্যে আয়ান আসে, হাতে একটা ব্যাগ নিয়ে। দিদুন আয়ানকে দেখে বলে, আয়ান দাদু ভাই, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। দিদুনের কথা শুনে সবাই আয়নের দিকে তাকায়। আয়রা আয়নের দিকে তাকিয়ে থাকলেও আয়ান একটা বারও তার দিকে তাকায় না। এতে আয়রা কষ্ট পায়, কিন্তু কিছু বলল না। আয়ান হাতের ব্যাগ সোফার এক কোণে রেখে ডাইনিং টেবিলের বেসিনে হাত মুখ ধুয়ে মিনু খালাকে খাবার দিতে বলে। মিনু খালা খাবার দিলে আয়ান তাতে হাত দিয়ে মাখিয়ে মুখে তুলতে যাবে, তার আগে কিছু মনে পড়তে আয়ান খাবার নামিয়ে জোরে আয়রাকে বলে, আয়রা, দুপুরে ওষুধ খেয়েছো? আয়ানের কথা শুনে আয়রা চমকে যায়, সাথে ঘাবড়ে যায়, কেননা সে সত্যি ভুলে গেছে ওষুধ খেতে। আয়রা নাবুদক মাথা নাড়তেই আয়ান হতাশ হয়ে খাবার ধুয়ে হাত ধুয়ে উপরে চলে যায়। তখনই নিহিতা মির্জা এসে মিনুকে বলে, মিনু চাচি, আয়ান না খেয়ে কোথায় গেল? মিনু অবুঝ মনে সত্যি বলে, আসলে বৌমা আয়রামা ওষুধ খেতে ভুলে গেছে, তাই আনতে গেল আয়ান বাবা। মিনুর কথা শুনে নিহিতা মির্জা রেগে বড় বড় পা ফেলে বসার রুমে গিয়ে জোরে বলতে লাগলো, এই মেয়ে, তোমার জন্য কি আমার ছেলেটা শান্তি করে দুমুঠো খেতেও পারবে না? একবেলা ওষুধ না খেলে কেউ মরে যায় না। আর কিছু বলতে যাবে তার আগে আয়ান চলে আসে, হাতে ওষুধ আর পানি নিয়ে। এদিকে আয়রার চোখ থেকে জল পড়ছে, সাথে সবাই হতভম্ব হয়ে আছে নিহিতা মির্জার কথা শুনে। আয়ান সব শুনেও চুপ করে আয়রার কাছে গিয়ে তাকে ওষুধ খাওয়াতে লাগলো। তারপর আয়রার চোখ মুছে দিতে দিতে কাট গলায় বলল, তো মিসেস নিহিতা মির্জা বুঝি নিজের ছেলের প্রতি আজ দরদ উতলে উঠছে? আয়ানের কথা শুনে উপস্থিত সবাই হতবম্বিত হয়ে যায়। আয়ান তার মাকে নাম ধরে ডাকছে। যে ছেলে কখনো মায়ের সাথে উঁচু করে কথা বলে না, সে তার সাথে কাঠখড়া গলায় কথা বলছে। নিহিতা মির্জা অবাক চোখে আয়নের দিকে তাকিয়ে থাকে, কাপা কাপা গলায় বলল, আয়ান, তুমি আমার নাম ধরে ডাকছো? নিজের মার নাম ধরে ডাকছো? এতটা অধপতন হয়েছে এই সামান্য মেয়ের জন্য? আর কিছু বলতে পারল না। তার আগে আয়ান তেজি গলায় বলল, সামান্য মেয়ে কাকে বলছেন আপনি? হয় কাকে? হ্যাঁ, আপনি জানেন ওকে, ওর আসল পরিচয় কি? আপনি জানেন না। তার থেকে বড় কথা, আয়রা আমার স্ত্রী, আমার বৈধ বিবাহিত স্ত্রী। তার সম্পর্কে একটা বাজে কথা বলবেন না আপনি। আয়নের কথা শুনে আদি রেগে যায়। সে কখনো বড়দের সাথে বেয়াদবি করা পছন্দ করে না, তাই সে বলল, আয়ান, এটা কেমন বেয়াদবি? আর চাচি, তোমার মা, তার সাথে এমন করে কথা বলছো কেন? এই শিক্ষা আমি দিয়েছি তোমাকে? হ্যাঁ, যে মায়ের সাথে এমন করে কথা বলবে। আয়ান আদির কথায় তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, উনি আমার মা, সত্যি আমার মা। যদি মা হতো তাইলে ছেলের কিসে কষ্ট আর কিসে সুখ তিনি বুঝতেন। কিন্তু তিনি কি করেছেন আমার সাথে? হ্যাঁ, কি করেছেন? আমার সুখ যে আয়রার মধ্যে যে আমার সুখটা, তিনি জেনেও আয়রাকে যা নয় তাই বলে প্রতিনিয়ত ছোট করেছে। আর এই মেয়েটা সব মুখ বুঝে সহ্য করেছে। কেন করছে সে? যেন সে আমাকে ভালোবাসে, আমার চোখে আমাকে ছোট না হতে হয় তাই বলে না। আর উনি আমার চোখে আয়রাকে ছোট করতে যা ইচ্ছা তাই করে। আয়নের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়।
কারোর মুখে কোনো কথা নেই। সবাই কম বেশি জানে আয়ান সত্যি বলছে, তাই কেউ কিছু বলতে পারল না। আয়রা কান্না করতে লাগে সব কিছু শুনে। আয়ান আয়রাকে কান্না করতে দেখে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এই আর এক ফোঁটা চোখের জল পড়ুক, তারপর তোর একদিন, না হয় আমার একদিন। যখন এই মহিলা তোকে যা নয় তাই বলে, তখন কেন চুপ করে থাকিস? হ্যাঁ, আর এখন কেন কান্না করছিস বল আমাকে। আর একটাবার কান্না করলে না, থাপড়ে একদম গাল লাল করে দেব। আয়ানের কথা শুনে দিদুন বলল, আয়ান, আয়রা প্রেগনেন্ট, সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। তাই কথা ঠিক করে বলো, আর আয়রাকে নিয়ে রুমে যাও, অনেক হয়েছে। হ্যাঁ দিদুন, অনেক হয়েছে। আর না, আমার বউ বাচ্চা নিয়ে মিসেস নেহিতা মির্জার সমস্যা তো। ওকে, আজ এখনই আমি আয়রাকে নিয়ে চলে যাব, তাইলে কারোর সমস্যা হবে না। বলে আয়ান আয়রার হাত ধরে উঠাতে লাগলো। আয়ানের কথা শুনে সবাই বিস্মিত হয়। অর্ণি কান্না করতে লাগে। দিদুন থ মেরে যায়। আদি কি করবে বুঝতে পারছে না। অন্তু দৌড়ে গিয়ে আয়ানের হাত থেকে আয়রাকে ছাড়িয়ে ভালোভাবে বসায়। মির্জা বাড়ির আনাচে কানাচে নীরবতায় মোড়ানো, কারোর মুখে কোনো কথা নেই। সব নীরবতা ভেঙে নিহিতা মির্জা বললেন, আমি সব বুঝতে পারছি। এ মেয়ে আমার ছেলের মাথা খাচ্ছে, আমার থেকে আমার ছেলেকে দূরে করাতে চাচ্ছে। আমি সব বুঝি। নিহিতা মির্জার কথা শুনে আয়ান তার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে, আপনি আজ সকালে আমার রুমে কেন গিয়েছিলেন জানতে পারি? কখনো তো আমার রুমে যাননি আমি না থাকলে, তাইলে আজ কেন গিয়েছিলেন? আজ 7 দিন হয়ে গেছে ওই ঘটনার পর। মির্জা বাড়ির অবস্থা কেমন মনমরা। এই ঘটনা যখন আকাশ মির্জার কানে যায়, তিনি নিহিতা মির্জার সাথে কথা কাটাকাটি হয় এই বিষয়ে। এক পর্যায়ে নিহিতা মির্জা রেগে তার বাপের বাড়ি চলে যায়। আকাশ মির্জাও তাকে আটকায়নি, না এই বাড়ির বাকি কেউ। আকাশ মির্জা আয়রার কাছে ক্ষমা চায় নিহিতার ব্যাপারে। আয়রা আকাশ মির্জাকে এতটা অসহায় এই বাড়িতে এসে কখনো দেখেনি। আয়রা আকাশকে নিজের কাছে ক্ষমা চাইতে দেখে মানা করে আর বলে, বাবা, আমি মার কথাই কষ্ট পেয়েছি, কিন্তু আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করছেন। যেখানে আপনার কোনো দোষ নেই তাই ক্ষমা চাইবেন না প্লিজ। সেদিন আয়রার ব্যবহারে আকাশ মুগ্ধ হয়। মেয়েটা কতটা বুদ্ধিমান সে বুঝতে পারে। আকাশ আয়রার মাথায় স্নেহময় স্পর্শ করে। আজাদ মির্জা নিজের কাজে ব্যস্ত থাকে, তার বাড়ির ঘটনা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। আদি আয়রাকে বুঝিয়ে বাড়ি থাকতে বলে। আয়ান আদির কথায় বাধ্য হয়ে থেকে যায়, কিন্তু নিহিতা মির্জাকে নিয়ে আর কোনো কথা বলে না। অন্তু বারবার শুধু আয়নের কথাগুলো ভাবত। কি আছে তার কথাতে সে বুঝতে পারত না। অর্ণি তার মায়ের সাথে কথা বলে না, আর নিজের মধ্যে থাকে, কিন্তু আয়রার সাথে এখন সময় কাটায়। তার কি লাগবে না লাগবে তার খেয়াল রাখে, কিন্তু আয়ান না থাকলে। ওরু, কান্না করছো কেন? কান্না করো না, দেখো আমার দিকে তাকাও। বলে অর্ণির মুখ তার দিকে ঘুরায় প্রাপ্য। অর্ণির চোখ ভর্তি জল নিয়ে প্রাপ্যর প্রাণে তাকালে প্রাপ্যর বুকে মোচড় দেয়। মেয়েটা আসার পর থেকে কান্না করছে। সে অনেক চেষ্টা করেও কান্না বন্ধ করতে পারেনি। প্রাপ্য অর্ণিকে বুকে নিয়ে বলে, ওরু, আমাকে না বললে আমি বুঝবো কি করে যে কি হয়েছে তোমার? বলো আমাকে। অর্ণি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর এক এক করে তার বাড়িতে ঘটনাগুলো বলতে লাগলো। সাথে আয়ান যে কথাগুলো বলেছে সব শুনে প্রাপ্য শান্ত কণ্ঠে বলল, তোমার আম্মু যা করেছে তোমার ভাবির সাথে সেটা অন্যায় করেছে। একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে আঘাত করা একদম ঠিক হয় নাই। তোমার ভাইয়া তোমার আম্মুর সাথে যে ব্যবহারটা করেছে সেটা তার প্রাপ্য ছিল। তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে, তার সন্তানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেছে, যে এতে তোমার ভাইয়ের এমন রিয়েক্ট করাটা তো স্বাভাবিক, তাই না? যদি আমার সন্তানকে বা তোমাকে কেউ অপমান করে, আমিও তো ঠিক এভাবেই রিয়েক্ট করতাম। প্রাপ্যর কথা শুনে অর্ণি কান্নার বেগ বাড়তে লাগলো। প্রাপ্য অর্ণিকে কান্না করতে দিয়ে আবার বলল, ওরো শোনো, এমনও তো হতে পারে 4 বছর আগে ভাবো, অন্তু আপুর সাথে যা কিছু হয়েছে তার পেছনে অন্য সত্যি লুকিয়ে আছে। এমনও তো হতে পারে আয়ান ভাইয়া এটা নিজের ইচ্ছা করে করেনি,
কেউ তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে দিয়ে করিয়েছে। একটাবার ভাবো, পরে যদি সত্যি জানতে পারো আয়ান ভাই কিছুই করেনি, তখন কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবে না। প্রাপ্যর প্রতিটা কথা অর্ণি মনে গেঁথে যায়। সে সব শুনে চুপ হয়ে যায়। অর্ণি প্রাপ্যর বুক থেকে মাথা তুলে প্রাপ্যর দিকে তাকিয়ে থাকে কিছু সময়। প্রাপ্য মুচকি হেসে অর্ণির চোখের জল মুছে বলতে লাগলো, তোমার ছোট মাথায় এত কিছু ঢোকাতে হবে না। তুমি শুধু চেষ্টা করো আয়রা ভাবির খেয়াল রাখতে, আর কিছুদিন পর কিন্তু তুমি ফুপুমনি হবে, মাথায় রেখো। তাই এসব না ভেবে ভাবির দিকে যত্ন নাও, বুঝেছো? অর্ণির নাক টেনে বলল। অর্ণি ফিক করে হেসে মাথা নাড়ায়। প্রাপ্য আবার অর্ণিকে তার বুকে নিয়ে মনে মনে বলে, তুমি অনেক কিছু জানো নরু, যখন সব জানবে তখন নিজেকে ক্ষমা করতে পারবে না। বলে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অর্ণি মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরল। আসলে বাড়ির ঘটনার জেরে প্রাপ্যের সাথে দেখা বা কথা হয় না। আজ প্রাপ্যর সাথে দেখা করতে এসে সব বলল প্রাপ্যকে, আর প্রাপ্য তাকে সামলালো। অন্তু, আপনি ঠিক আছেন তো? কথাটা বলে রোদ অন্তুর দিকে তাকায়। রোদের কথায় অন্তু তার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। রোদ অন্তুর কথায় সন্তুষ্ট হলো না। সে পুনরায় বলল, না, আপনাকে কিছুদিন ধরে দেখছি কেমন মনমরা হয়ে আছেন। বাড়িতে কিছু হয়েছে? না, কিছু হয়নি বলে চুপ করে থাকে। রোদ বুঝলো অন্তু কিছু বলবে না, তাই সেও চুপ করে গেল। আজ আর্ট ক্লাস থেকে বাড়ি ফেরার পথে রোদ অন্তুকে এসব জিজ্ঞেস করছিল। অন্তুর কোলে আনভি ঘুমিয়ে আছে। অন্তু আনভির মাথায় হাত বুলাচ্ছে, কিন্তু তার মন অন্যদিকে। সে কিছুতেই মন বসাতে পারছে না অন্য কিছুতে। তার বারবার আয়নের কথাগুলো মনে পড়ছে। আয়নের বলা কথাতে রাগ, অভিমান, কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্তু আর ভাবতে পারছে না। সব কেমন গুলিয়ে যাচ্ছে তার কাছে। কি সত্যি কি মিথ্যা সে জানে না, কিন্তু কিছু তো একটা আছে, সে বুঝতে পারছে না। সন্ধ্যার দিকে অন্তু আর অর্ণি আয়রার রুমে আসে। দেখে আয়রা বসে আছে। অন্তু 4 বছর পর এই রুমে এসেছে। অনেক স্মৃতি আছে এখানে আয়নের সাথে তার, কিন্তু অর্ণি মাঝে মাঝে আসে ঠেলায় পড়ে। আয়রা তাদেরকে দেখে অবাক হয়। সবচেয়ে বেশি অবাক হয় অন্তুকে দেখে। অর্ণি মাঝে মধ্যে আসলেও অন্তু কখনো তার রুমে আসে না। আয়রা উত্তেজিত হয়ে বলল, তোমার আমার রুমে আসো আসো, আমার পাশে বসো, আমি বোর হচ্ছিলাম, কিন্তু তোমরা এসে ভালো করেছো। তারা দুজন মৃদু হেসে বেডে আয়রার পাশে বসলো। অর্ণি ইতস্ত করে বলল, ভাবি তোমার রুমে ক্যামেরা মানে দাদাভাই দেখেছে বুঝি? অর্ণির মুখ ছোট করে বলল। আয়রা শব্দ করে হেসে বেড সাইড থেকে একটা ফোন বের করে তাদের সামনে দেখিয়ে বলল, তোমার ভাইয়া আজ তার ফোন ধুয়ে আমার ফোন ভুল করে নিয়ে গেছে, তাই চিন্তা করো না, সে দেখবে না। হঠাৎ আয়রার হাতের চাপে ফোনের স্ক্রিনের আলো জ্বলে ওঠে। তখন অন্তুর চোখে পড়ে আয়নের ফোনে ওয়ালপেপারের ছবির উপর। অন্তু বিস্ময় হয় তাকিয়ে আছে ছবির দিকে। সে ভাবতেও পারেনি আয়ান এখনও এই ছবি তার ওয়ালপেপারে রেখেছে। ছবিটা এমন, অর্ণি আর অন্তুর চুল বেনুনি করা। সেটা আয়নের দুহাত দিয়ে দুজনের চুল ধরে হাসছে, আর তারা রাগী লুক দিচ্ছে। ছবিটা আদি তুলে দেয়। অন্তু রুমটা ভালো করে দেখে। তার চোখ যায় বুক সেলফের উপরে। সেখানে বইয়ের জায়গায় আছে আচারের কৌটা। যে ছেলে তার প্রতিটা বই তাদের হাত দিতে দিত না, যত্ন করে রাখত, সে এখন ওখানে আচার রেখেছে। ভাবা যায়? অন্তু চাপা কণ্ঠে আয়রাকে বলল, ভাবি, এখানে বই ছিল, কিন্তু এখন এখানে আচার। কিন্তু ভাইয়া তো তার বই যত্নে রাখতো। হ্যাঁ জানি, কিন্তু আমার জন্য সেই বইগুলো কার্টুনে করে অন্য কোথাও রেখেছে, আর ওখানে আচার রেখেছে। আমি অনেক মানা করি, কিন্তু আয়ন শুনলো না। বলে বেবি আসার পর আমার দিয়ে না কি সব বই আবার ওখানে রাখবে বলে হাসতে লাগলো। সাথে অন্তু আর অর্ণি। অর্ণি আমতা আমতা করে বলল, ভাবি কিছু নাম মনে করলে একটা কথা বলবো? বলল, আপনার সাথে ভাইয়ার কিভাবে পরিচয় হয়? আমার ভাই যে রাগী আর মেয়েদের থেকে 10 হাত দূরে থাকতো, সে আপনাকে তার জীবনের থেকেও বেশি কেমন করে ভালোবাসলো? আয়রা হেসে বলল, হ্যাঁ
তোমার ভাই অনেক রাগী, কিন্তু তোমার ভাইকে আমি টাইট দিয়েছি। জানো, প্রথম যেদিন আয়নকে দেখি সেদিন ওকে আমি কষিয়ে একটা থাপ্পড় মারি।